নিশ্চয় আপনি অবগত আছেন, সম্প্রতি সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসির শুনানিতে মারামারির ঘটনা ঘটেছে। আমরা এই ঘটনার পরপর দেখলাম যে একজন বিএনপির নারী নেত্রীকে নিয়ে স্লাট শেমিং থেকে শুরু করে সাইবার বুলিং এর মতো ঘটনা ঘটছে এবং রাজনীতিতে একজন নারীর ব্যক্তি জীবনকে নিয়ে আসলে কলঙ্কিত করার এই যে আমরা চর্চা দেখি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা হচ্ছে বললাম যে আমাদের মনোযোগের একটা ব্যাপক পরিবর্তন এসেছে। আমাদের এখন মূল ব্যাপার হলো যে অশ্লীলতা, অশ্রাব্যতা এটা এত পরিমাণে বেড়ে গেছে, এখানে নারী নেই, পুরুষ নেই। যার হাতে ক্ষমতা আছে এবং যার সম্ভাবনা আছে, ধরুন কেউ খুব মেধাবী, কেউ খুব রাজনৈতিকভাবে প্রগতিশীল, বা কেউ বড় ব্যবসায়ী বা ব্যবসা বাণিজ্য করছে, এখন তাকে সাইবার বুলিং করে হোক, গালাগালি করে হোক, তাকে মামলা দিয়ে হোক, মোকদ্দমা দিয়ে হোক, পক্ষের হোক বিপক্ষের হোক, যে কোনোভাবে বড় কোনো কিছুকে ছোট করে বনসাই করার যে একটা প্রবৃত্তি, এটা গত 1 বছর যাবৎ আমাদের এখানে রীতিমতো করোনার চাইতেও মহামারী আকারে দেখা দিয়েছে। আপনাকে একটা ছোট উদাহরণ দিই। উনি যেটা শ্রীলঙ্কার কথা বলেন, আপনি দেখুন বেক্সিমকো, সালমানের প্রমাণ খুব খারাপ, তাকে তো আপনি গ্রেপ্তার করেছেন, শাস্তি দিচ্ছেন, কিন্তু তার ইউলো, তার শিল্প প্রতিষ্ঠান ভেঙে আপনি চুরমার করে দিয়েছেন। এখন পর্যন্ত সেখানে কত হাজার লোকের চাকরি হারা হয়েছে, মোর দেন 50,000, 50,000 থেকে 60,000 লোক চাকরি হারা হয়েছে। এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে কারোর কাছ থেকে একটা সমবেদনা পর্যন্ত জানানো নাই। ওরা কি দোষ করছে বলেন? কিংবা ধরুন গাজী, এই যে গাজী টেলিভিশনের গাজী গ্রুপ, সেখানে আক্রমণ করে 185 জন লোককে আগুন দিয়ে পুড়াই মারা হয়েছে, লিস্টেড। আর আনলিস্টেড সে কত লোককে পুড়িয়ে মারা হয়েছে। একটা ইন্ডাস্ট্রির 30,000 লোক, সেই 30,000 লোক চাকরিচ্যুত হয়েছে। পুরো বাংলাদেশের টায়ার শিল্পের 40% যারা নিয়ন্ত্রণ করতো, সেই টোটাল মার্কেটটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আগামী বছর দেখবেন গাড়ি ঘোড়া চলার মতো অবস্থা বাংলাদেশে নেই, কারণ আমরা ওই 40% মানে টায়ার বিদেশ থেকে আমদানি করে এটা সম্ভব না। আর রাতারাতি এরকম একটা ফ্যাক্টরি স্থাপন করা সম্ভব না। এরকম গাজীর টায়ারটা নষ্ট হয়ে গেল, গাজীর ট্যাঙ্ক নষ্ট হয়ে গেল, এবং তাদের ওখানে আগুন লাগিয়ে 200 জন লোককে জীবন্ত পুড়িয়ে মারা হলো। হিসাব অনুযায়ী 185 জন। আচ্ছা বলেন তো, রাষ্ট্রের পক্ষ থেকে, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ সেখানে গিয়ে সহানুভূতি জানিয়েছেন? জানান নাই। ফলে কি হচ্ছে দেখেন, সবার মনোজগতের মধ্যে স্বার্থপরতা, লোভ, লালসা প্রবল আকার ধারণ করেছে, আর সবাই খুব অধৈর্য হয়ে পড়েছে। কোনো অবস্থাতেই কোনো একটা শব্দের গভীরে যেতে পারছে না। এখন এখানে রুমিন ফারহানার জায়গায় যদি আপনি হতেন, আমি হতাম, বা উনি হতো, আমাদেরকে কিন্তু একই অবস্থা হতো। এখানে নারী পুরুষ বলে ব্যাপার নয়। রুমিন ফারহানা ইজ এ ইনস্টিটিউশন। আপনি চিন্তা করেন, বিএনপির যখন খুবই দুঃসময়, এখন সেই দুঃসময়ে যখন বিএনপির পক্ষে কথা বলার জন্য সুন্দর করে বাংলা জানে, সুন্দর করে ইংরেজি জানে, এবং প্রিয় মুখ, যে মুখ দেখলে মানুষের তাদের কথা শুনতে ইচ্ছা করে, এইরকম লোকের রীতিমতো দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছিল 2014 সনের পর থেকে বিএনপিতে। তাদের পক্ষে কথা বলার মতো কোনো প্রিয় মুখ ছিল না। অনেক ভালো যোগ্য লোক ছিল, কিন্তু সেই জায়গাটাতে, অর্থাৎ এখানে যে একটা দৃষ্টির নান্দনিকতার বিষয়টা আছে, সেখানে তারেক রহমান সাহেবের রিক্রুটমেন্ট হোক, দলের হাইকমান্ডের রিক্রুটমেন্ট হোক, রুমিন ফারহানা এখানে চলে এলো। তো তার এডুকেশন, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব দ্বারা সে আজ পর্যন্ত বিএনপিকে সার্ভ করে আসছে। এতে বিএনপি কতটা লাভবান হয়েছে, কতটা কৃতজ্ঞতার প্রতি, আই ডোন্ট নো। কিন্তু সে তো বিএনপির জন্য এনিমি তৈরি করেছে। বিএনপির যখনই আমি বিএনপির পক্ষে কথা বলবো, বিএনপির প্রতিপক্ষ শক্তিগুলো আমাকে খুঁজতে থাকবে অপমান করার জন্য, মপ তৈরি করার জন্য, ট্যাগ দেওয়ার জন্য, আমাকে জবাই করে মারার জন্য। এই বাংলাদেশের রাজনীতি করার জন্য কত পরিবার শেষ হয়ে গেছে। তো সেটা তো একটা পার্টি তাকে প্রোটেকশন দিতে হবে। এখন রুমিনকে নিয়ে যেটা হচ্ছে সেটা হলো যে তার পক্ষে তো বিএনপির একটা সিঙ্গেল লোক এখন পর্যন্ত একটু শব্দ করছে না। তাহলে উনি যে পার্লামেন্টে বসে এতদিন যে কথা বললেন, সেই সময় তো শেখ হাসিনা ইচ্ছা করে তাকে গুম করে ফেলতে পারতো, তাকে আরও অনেক কিছু করতে পারতো। সে কি না বলেছে পার্লামেন্টে। একদিকে দেখুন, দিস ইজ দ্য পলিসি। সে একদিকে শামীম ওসমানের সাথে ভাই ভাই করে কথা বলেছে, আবার অন্যদিকে শামীম ওসমানকে এই টেবিলে বসে অপমান করে ছেড়ে দিয়েছে। আপনি আমার কথাই চিন্তা করেন, আপনার এখানে এই অনুষ্ঠানে আমি এখানে বসে শামীম ওসমানকে এখানে বসে তাকে ওই সময় তো আমি যে কথা বলেছি, বাংলাদেশে শামীম ওসমানকে ওই কথা বলার মতো তাগদ বিএনপির কোনো লোকের ছিল না। এখন শামীম ওসমানের লাশ দাহ করেন, যা কিছু করেন, কিন্তু যখন পাওয়ার ছিল তখন তো এই রুমিন ফারহানা, গোলাম মোল্লা রনিদের মতো মানুষ এই টক শোতে বসে আমরা আওয়ামী লীগের চ্যালেঞ্জ